আসসালামু আলাইকুম। দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন কতগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যেটা প্রথমে থাকছে যে পাকিস্তান কেন বাংলাদেশকে ব্যবহার করছে। কারণ পাকিস্তান জানে যে ভারত যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। তার কারণ হচ্ছে পিওজেকে, পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর, এতদিন ধরে তারা দখল করে রেখে দিয়েছে। এখন সেই দখলকৃত জমি যারা ভোগ দখল করছিল বলে কাশ্মীরি, আসলে কাশ্মীরি নয়। পরে প্রসঙ্গে আসছি। এখন সেখানে বিক্ষোভ শুরু হয়েছে, বিক্ষোভ এমন উত্তাল হয়েছে যে তারা এবার ভারতকে বলছে যে তোমরা এগিয়ে এসো, সীমান্ত ভেঙে আমরা ভারতের সঙ্গে মিলতে চাই। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন পিওজেকে হেঁটে হেঁটে আমাদের কাছে আসবে। আমি বলেছিলাম এটা। গতকালকে বিভিন্ন কাগজে এটাকে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে। যেমন আনন্দবাজার লিখছে, ভারতের সাহায্য চাই, পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে বললেন স্থানীয় নেতা, আঙুল তুললেন ইসলামাবাদের দিকে। আমি 4 লাইন শুধু পড়ছি, বেশি পড়বো না। ভারত পাকিস্তান প্রশাসনের দমন পীড়ন বেড়েই চলেছে, এই পরিস্থিতিতে ভারতের সাহায্য চাই, পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে এমনটাই বলতে শোনা গেল সেখানকার জয়েন্ট অ্যাকশন কমিটি নেতা সর্দার আমন খানকে। তিনি জানিয়েছেন পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের দমন করতে রেশন প্রয়োজনীয় সামগ্রী বন্ধ করেছেন। নয়াদিল্লিকে সাহায্য পাঠানোর জন্য আর্জি জানিয়েছেন তিনি। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতে প্রবেশের পথ খুলে দেওয়ার কথা বলেছেন তিনি। তার দাবি, পাক অধিকৃত কাশ্মীরে পরিস্থিতি আরো খারাপ হলে বাসিন্দারা চাইলে তারা ভারতে প্রবেশ করতে যেতে পারেন, তার ব্যবস্থা করা উচিত। আমনের সেই বক্তৃতার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন এই যে খাদ্য, রেশন, ওষুধ, সমস্ত কিছু, ইলেকট্রিসিটি, সব কিছু বন্ধ করে দিয়েছেন। শুধু এইটা নয়, প্রতিদিন লিখছে নিয়ন্ত্রণ রেখা ভেঙে এগিয়ে আসুন, পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের সাহায্য প্রার্থী বিদ্রোহী অধিকৃত কাশ্মীরের নেতা। হিন্দুস্তান টাইমস লিখছে, পিওকে লিডার মেসেজ টু ইন্ডিয়া, পাক অধিকৃত কাশ্মীরে অশান্তির আবহ, ভারতের কাছে মানবিক সহায়তার আবেদন জেএসি নেতার। আমন খান, মানে আমন খান যার কথা বলা হচ্ছে বারবার, এই হচ্ছে আমন খান। আর এই হচ্ছে বিক্ষোভের ছবি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন এরা যদি কোনোভাবে সীমান্ত ভেঙে এগিয়ে আসে, অথবা এই সুযোগটা যদি ভারত কাজে লাগায়, তাহলে পরে কি হবে? তাহলে পাকিস্তানের ভেতরে বুটস অন গ্রাউন্ডস হবে। আর পাকিস্তান জানে যে যদি এটা হয় তাহলে পরে পাকিস্তান টিকতে পারবে না। শুধু পিওজেকে নেবে না, তার সঙ্গে গিলগিট বালতিস্তান নেবে, তার সঙ্গে আপনার নেবে, সিনকে স্বাধীন করে দেবে। কারণ সিন্ধ বহুদিন ধরে স্বাধীনতা চাইছে, সিনকে স্বাধীন করে দেবে। খাইবার পাখতুনখোয়াটা নিয়ে নেবে। তাহলে পড়ে থাকবে কি? ওদিকে আপনার পশ্চিমদের একটা আলাদা যে ডিউরান লাইন ছিল, ওটাকে ভাগ করে দিয়ে দেবে, পশ্চিমদের ঝামেলা মিটিয়ে দেবে। বালুচ লিবারেশন আর্মিকে আর বালুচিস্তানকে স্বাধীন করে দেবে। পড়ে থাকবে শুধু পাঞ্জাব প্রদেশ নিয়ে। পাঞ্জাবের লাহোর, কথায় কথায় বলে না, जिसे लाहौर नहीं देखा उसे दुनिया नहीं देखा। সকালে উঠে, ঘুম থেকে উঠে কাবাব, দুপুরে বিরিয়ানি, রাত্রিবেলা আবার কাবাব, তারপরে তো আবার শুয়ে পড়লো। এই এদের কাজ। তো এখন ভারত যাতে এখানে না ঢুকতে পারে, তার জন্য এই বাংলাদেশকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। কারণ পাকিস্তান মনে করছে ভারত দুটো ফ্রন্ট একসঙ্গে খুলবে না।
যদি বাংলাদেশ থেকে ওরা আক্রমণ করে, মানে পাকিস্তান আক্রমণ করে, তাহলে পাকিস্তানকে মারার জন্য ভেতরে বুটস অন গ্রাউন্ডস করবে, যেটা আমি আগে বলেছি আপনাদের, বুটস অন গ্রাউন্ডস করবে। বুটস অন গ্রাউন্ডস করলে তাদের সৈন্য এদিক ওদিক করে, যার জন্য তারা এলাকা ফিলাকা দেখে রাখছে। আপনাদের আবার 8,800 সব কুম্পু, তারপরে কি সব শিখছে না তারা, তারা এসে লড়বে ইন্ডিয়ান আর্মির সঙ্গে। ইন্ডিয়ান আর্মি যে কি জিনিস সে তো জানে না, তারা এসে লড়বে। মোটামুটি একটা জিহাদি সংগঠন তৈরি করছে 8,800-কে দিয়ে, আরো নেওয়া হচ্ছে। তাহলে কি হবে, ওদিকে যতই ওরা চেঁচাক না কেন, তাহলে পরে ওদের চেঁচারিটা থেমে যাবে, যে ভারত তো একদিকে আক্রমণ করে দিয়েছে, তাহলে এদিকে যাবে না। এখন কি অবস্থা, এই যে এলওসি, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নয় কিন্তু, লাইন অফ কন্ট্রোল যেটা রয়েছে, ধরুন এই হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আগে কি হতো, এই দিকে সেনা, ভারতের দিকে সমস্ত পাকিস্তানি সেনা নল লাগিয়ে বসে থাকতো আর কামান লাগিয়ে বসে থাকতো। এখন হয়েছে কি, এখন এই দিকে একটা ভারতীয় সেনা ভারতের দিকে লক্ষ্য করে, আর এদিকে একটা পিওজেকের দিকে লক্ষ্য করে, মানে দুটো ভাগ হয়ে গিয়েছে। একটা নিজের দেশের লোককে আটকাবার জন্য একটা ওদিকে একটা পিঠ দিয়ে রেখে দিয়েছে, এই বন্দুক তাক করে রেখে দিয়েছে, আর তার পিঠে পিঠ ঠেকিয়ে ভারতের দিকে আরেকজন বন্দুক তাক করে রেখে দিয়েছে। এবার এই হচ্ছে অবস্থা এদের। এই অবস্থায় যদি বাংলাদেশকে ব্যবহার করতে পারে প্রক্সি হিসেবে, তাহলে পরে ভারত তো ব্যবস্থা নেবেই। আর ভারত যদি ঢোকে, তাহলে পরে এই যেগুলো আছে, তো জানি না এখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় কি রয়েছে, অমিত শাহের মাথায় কি রয়েছে, মোদির মাথায় কি রয়েছে। মোদি তো কোনো কথা বলেন না, চুপচাপ থাকেন, কোনো কথা বলেন না। তবে ভারত চায় সবসময় যুদ্ধটা এড়িয়ে যেতে। আর এই অখণ্ড ভারতের যে ব্যাপারটা আছে না, আমি তার ব্যক্তিগতভাবে আমি তার তীব্র বিরোধিতা করি। ওই জঞ্জাল আমাদের ঢুকিয়ে কি হবে বলুন? হ্যাঁ, যদি এরম হয়, পিওজকে গিলগিট বালতিস্তান আর আপনার খাইবার পাখতুনখোয়াকে ঘিরে নিয়ে 10-15 বছর ফেলে রেখে দাও, খাবার টাবার পাঠিয়ে দাও, সব পাঠিয়ে দাও, 10-15 বছর ফেলে রেখে দাও, বাছাই করে সমস্ত ওগুলো তালিবানদের দিয়ে করতে হবে, বাছাই টাছাই করে তারপরে তাদেরকে এদিকে ঢোকানো। এই জঞ্জাল কেউ নেবে না, না বাংলাদেশের দিক দিয়ে, না ভারতের দিক দিয়ে। বা ভারতের যতটুকু দরকার রংপুর, সেটুকু নেবে, খুব বেশি হলে হয়তো রাজশাহী। তাও আমি শিওর না, যদি ভালো মিটে যায় তাহলে ঠিক আছে, আর যদি ভালো না মেটে তখন তার অন্য ব্যবস্থা আছে। তো এই খবরটা আরো বড় হবে, সমস্ত কাগজে বেরিয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গেছে, আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে, আপনাদের কাগজও নিশ্চয়ই ছাপা হয়েছে। তো এখন যতক্ষণ নিজেদের পিঠ বাঁচাচ্ছিল, ওইখানেই কিন্তু ওই এলইটি ক্যাম্প করেছিল, মানে লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, এদেরকে আশ্রয় কিন্তু এরাই দিয়েছে, মানে এই কাশ্মীরি তারা দিয়েছে, বলে কাশ্মীরি, আসলে কাশ্মীরি রয়েছে হয়তো 2%, 3%, সব পাঞ্জাবি ঢুকিয়ে দিয়েছে। তারাই এখন বিক্ষোভ করছে ভারতে ঢুকবে। তখন তো বলনি, পিঠে যখন লাঠি পড়ে তখন ভারতের কথা মনে পড়ে। তোমরাই তো একদিন জঙ্গিদের আশ্রয় দিয়েছিলে, বর্ডার যতক্ষণ না পার হতে পারছে ততক্ষণ জঙ্গিদের তোমরাই আশ্রয় দিয়েছিলে, তখন একবার ভারতের কথা মনে পড়েনি তো? এখন ওই যে বললাম, পিঠে লাঠি পড়েছে, লাঠি পড়তে এখন চিৎকার চেঁচামেচি হচ্ছে। তবে ভারত কি করবে সেটা তো ভবিষ্যতের ব্যাপার, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এখন সামনে আপনারা দেখুন, আমিও বলতে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিয়ানমারের নতুন শাসক কি আরাকান আর্মি? ভারত, চীন, বাংলাদেশ ত্রিমুখী চালের আড়ালে আসল সত্যটা কি?
মিয়ানমার ভিত্তিক নিউজ এজেন্সি শান হেরাল্ড এজেন্সিতে প্রকাশিত মিয়ানমারের রাজনৈতিক বিশ্লেষক সাই ওয়ানসাইয়ের দ্য রাখাইন ইকুয়েশন, হাউ ইন্ডিয়া, চায়না অ্যান্ড বাংলাদেশ আর ডিফাইনিং মিয়ানমারস ফিউচার নিবন্ধের আলোকে আমরা এই মুহূর্তে কথা বলতে চাই। মিয়ানমার কি চিরতরে ভেঙে যাচ্ছে? বাংলাদেশ সীমান্তের ওপারে যে সশস্ত্র গোষ্ঠীটি কিছুদিন আগেও স্বাধীনতার জন্য লড়ছিল, তারা কি এখন একটি আস্ত নতুন রাষ্ট্র গঠনের দ্বার প্রান্তে? হ্যাঁ, আমরা কথা বলছি আরাকান আর্মি বা এএ কে নিয়ে। 2026 সালের এই মুহূর্তে এসে আরাকান আর্মি আর কোনো সাধারণ বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা এখন একটি দেশের ডিফ্যাক্টো বা বাস্তব সার্বভৌম ক্ষমতা। কিন্তু এই খেলার পেছনে রয়েছে বাংলাদেশ, ভারত এবং চীনের এক চরম ভূ রাজনৈতিক দাবার চাল, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে রোহিঙ্গা সংকট। ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য মিয়ানমারের এই বদলে যাওয়া মানচিত্রের ভবিষ্যৎ কি জানতে হলে এই মুহূর্তের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্লেষক সাই ওয়ানসাইয়ের মতে আরাকান আর্মি বা এএ এখন এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে। 2024 সালের শেষ দিকেই তারা বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পূর্ণ সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বর্তমানে সেখানে জুনটার কোনো অস্তিত্ব নেই, বরং কাজ করছে একটি পুরোদস্তুর আরাকান পিপলস রেভলিউশনারি গভর্নমেন্ট বা এপিআরজি। 2025 সালের শুরু থেকেই খবর আসছে যে এএ শুধু যুদ্ধই করছে না, তারা স্থানীয় সরকার চালাচ্ছে, কর আদায় করছে এবং নিজস্ব বিচার ব্যবস্থা চালু করেছে। এমনকি তারা জান্তার মুদ্রা কিয়াটের উপর নির্ভরতা কমাতে নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে, যা আমাদের ইউনাইটেড ওয়া স্টেট আর্মির মডেলের কথা মনে করিয়ে দেয়। তবে এই বিশাল খরচের পেছনে আন্তঃসীমান্ত চোরাচালান এবং মাদক পাচারের মতো অন্ধকার আয়ের উৎসের দিকেও ইঙ্গিত রয়েছে। এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে অতি সম্প্রতি 2026 সালের 1 জুলাই। এদিন আরাকান আর্মি চালু করেছে তাদের নিজস্ব লটারি, যার নাম লাউং পাও বা আরাকান লটারি। এটি কোনো ছোটখাটো ফান্ড কালেকশন নয়, এটি একটি রাষ্ট্রের বিশাল রাজস্ব ইঞ্জিন। ঐতিহ্যবাহী রাখাইন সংস্কৃতির মাধ্যমে আয়োজিত প্রথম ড্রতে প্রথম পুরস্কার হিসেবে কিয়াওকতাওয়ের এক বাসিন্দা পেয়েছেন 5 কোটি কিয়াট। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে 3 কোটি এবং 2 কোটি কিয়াট। এছাড়াও লাখ লাখ কিয়াটের আরো অজস্র পুরস্কার ছিল। এই বিপুল অঙ্কের টাকা প্রমাণ করে আরাকান আর্মি স্থানীয় জনগণের অর্থনৈতিক তারল্যকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে। সবচেয়ে বড় কথা, এই আয়ের অর্ধেক টাকা তারা স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক উন্নয়নে খরচ করছে, যাতে বিদেশি সাহায্য বা অবৈধ আয়ের উপর নির্ভরতা কমে। শুধু তাই নয়, লটারি কিনতে আইডি কার্ড বা পারিবারিক নিবন্ধন বাধ্যতামূলক করা এবং অপরাধীদের পুরস্কার না দেওয়ার নিয়ম জারি করে তারা নিজেদের আইনি সার্বভৌমত্ব জাহির করেছে। যে কোনো বিবাদ জান্তার আদালত নয়, বরং এএ আদালতে মীমাংসা হবে। এই ঘোষণা দিয়ে তারা বিশ্বকে বার্তা দিচ্ছে যে তারা কোনো গেরিলা বাহিনী নয়, বরং একটি পরিপক্ক প্রশাসন। এর পাশাপাশি তারা অভিজ্ঞ ব্যাংকিং পেশাদারদের নিয়োগ দিচ্ছে, যাতে জান্তার উপর নির্ভরশীলতা পুরোপুরি কাটানো যায়। আরাকান আর্মি শুধু রাখাইনেই সীমাবদ্ধ নেই, তারা কেন্দ্রীয় অঞ্চলের স্টিয়ারিং কাউন্সিল ফর দ্য ইমার্জেন্স অব এ ফেডারেল ডেমোক্রেটিক ইউনিয়নের সাথে সমন্বয় করে চীন, কাচিন রাজ্য সহ মাগোয়ে, সাগাইং, আয়ারওয়াদি এবং বাগো অঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে। এর ফলে মিয়ানমার জান্তা এখন দ্বিমুখী চাপে, একদিকে পশ্চিমে এএ, অন্যদিকে কেন্দ্রের ন্যাশনাল পিপলস ডিফেন্স ফোর্সেস। তবে মজার বিষয় হলো আরাকান আর্মির কমান্ডার ইন চিফ তুয়ান ম্রাত নাইং কিন্তু মিয়ানমার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্রের কথা বলছেন না। তার লক্ষ্য হলো একটি অ্যাসিমেট্রিক্যাল কনফেডারেশন বা অসম কনফেডারেশন, অর্থাৎ রাখাইন রাজ্য তার নিরাপত্তা, অর্থনীতি এবং সম্পদের উপর পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করবে, কিন্তু নামমাত্র মিয়ানমারের অংশ থাকবে। এটি অত্যন্ত চতুর এবং বাস্তবসম্মত কূটনৈতিক চাল, যাতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানো যায় এবং চীনের তৈরি কিয়াওকাফু গভীর সমুদ্র বন্দরের মতো মেগা প্রজেক্টগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখা যায়।
আরাকান আর্মির এই উত্থান মিয়ানমারকে ভারত ও চীনের কৌশলগত লড়াইয়ের প্রধান কেন্দ্রে পরিণত করেছে, যেখানে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় সুইং স্টেট বা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো শক্তি। এখানে একটি সূক্ষ্ম বিষয় বুঝতে হবে, ভারত এবং বাংলাদেশ কেউই কিন্তু এখনো আরাকান আর্মিকে আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেয়নি। তারা খেলছে অফিসিয়াল জগতের বাইরে আনঅফিসিয়াল বা অনানুষ্ঠানিক ধূসর অঞ্চলের কূটনীতি। চীন হলো এর সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী এবং অর্থনৈতিক অংশীদার। রাখাইনে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের জন্য তারা কে স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে গণ্য করছে। চীন একমাত্র শক্তি যে কে রোহিঙ্গা ইস্যুতে চাপ দিতে পারে, কারণ জাতিগত নিধন হলে সীমান্ত অস্থিতিশীল হবে এবং চীনের বন্দর ক্ষতিগ্রস্ত হবে। তবে চীন বেশি চাপ দিলে আবার ভারত বা পশ্চিমাদের দিকে ঝুঁকে পড়তে পারে, যা চীন চাইবে না। ভারতের অবস্থান এখানে অত্যন্ত সতর্ক এবং বাস্তবমুখী। কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রদূত বিনিময় না করলেও নয়াদিল্লি মিজোরাম এবং উত্তর পূর্বাঞ্চলের গোয়েন্দা ও অনানুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করে এর সাথে গভীর যোগাযোগ রাখছে। ভারতের মূল লক্ষ্য হলো তাদের কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট এবং সীমান্ত বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা। ভারত প্রকাশ্যে কে সমর্থন করতে পারছে না, কারণ রোহিঙ্গা গণহত্যার অভিযোগে অভিযুক্ত কোনো গ্রুপকে সমর্থন দিলে মুসলিম বিশ্ব এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হবে। আবার ভারত এটাও চায় না যে রাখাইন পুরোপুরি চীনের দখলে চলে যাক। তাই ভারত অনানুষ্ঠানিক যোগাযোগ রাখছে, যাতে নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য দুটোই বজায় থাকে। বাংলাদেশ এখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ অবস্থানে। 10 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর বোঝা বাংলাদেশের অর্থনীতি ও সমাজের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তাই ঢাকা এখন চীন এবং এর সাথে নীরবে অনানুষ্ঠানিক আলোচনা চালাচ্ছে। ঢাকা চীনকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে ভারত বা পশ্চিমারা যদি রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থ হয়, তবে বাংলাদেশ চীনের উপরই ভরসা করবে। তবে বাংলাদেশের হাতে একটি বড় কার্ড রয়েছে, তা হলো ল্যান্ড বর্ডার বা স্থল সীমান্ত। বাংলাদেশ যদি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয় বা রোহিঙ্গাদের জঙ্গলে হারিয়ে যেতে দেয়, তবে এমন এক মানবিক বিপর্যয় ঘটবে যা চীনও সামলাতে পারবে না। বাংলাদেশের ভয় হলো যদি রোহিঙ্গা অধিকার স্বীকার না করে একটি উগ্র বৌদ্ধ প্রধান রাখাইন রাষ্ট্র গঠন করে, তবে রোহিঙ্গারা আর কখনোই ফিরে যেতে পারবে না। তাই ঢাকা চীনকে বোঝাচ্ছে, যদি কিয়াওকফিউ বন্দর নিরাপদ রাখতে চাও, তবে কে চাপ দাও যাতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও রাজনৈতিক সমাধান নিশ্চিত হয়। সব সামরিক ও রাজনৈতিক সাফল্য সত্ত্বেও আরাকান আর্মির কনফেডারেশন গড়ার স্বপ্নের সামনে সবচেয়ে বড় কলঙ্ক বা বাধা হলো রোহিঙ্গা ফ্যাক্টর। মংডু এবং বুথিডংয়ের রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের ওপর গণক্লিন, ড্রোন হামলা এবং গ্রাম পুড়িয়ে জোরপূর্বক উচ্ছেদ করার গুরুতর অভিযোগ উঠেছে এর বিরুদ্ধে। 2024 এবং 2025 সালের সেই নৃশংসতা যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তীব্র নিন্দা কুড়িয়েছে। এখন ভারত চীন বাংলাদেশের ত্রিমুখী সম্পর্কই নির্ধারণ করবে এর ভবিষ্যৎ। চীন যদি নিজের স্বার্থে কে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে বাধ্য করে, তবে আন্তর্জাতিক বৈধতা পাবে। আবার ভারত ও বাংলাদেশ যদি এমন একটি রাখাইন বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা SEZ গঠনে সহযোগিতা করতে পারে, যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে, তবে একটি আন্তর্জাতিক কূটনৈতিক এক্সিট রুট পাবে। কিন্তু চীন ও ভারত যদি নিজেদের মধ্যে সংঘাতে জড়ায় আর বাংলাদেশ যদি ক্ষুব্ধ হয়ে সীমান্ত সিল করে দেয়, তবে রাখাইন এক ভয়াবহ গৃহযুদ্ধে তলিয়ে যাবে এবং এর স্বপ্ন ভেস্তে যাবে। তাহলে মিয়ানমার ও এই অঞ্চলের ভবিষ্যৎ কি? সাই ওয়ানসাই 3টি মেয়াদে এর বিশ্লেষণ করেছেন। স্বল্প মেয়াদ, রাখাইনের উপর নিয়ন্ত্রণ আরো শক্ত করবে, লটারি এবং ব্যাংকিং দিয়ে নিজস্ব অর্থনীতি চালাবে। ভারত ও বাংলাদেশ অনানুষ্ঠানিক যোগাযোগ বা ব্যাক চ্যানেল কূটনীতি বজায় রাখবে। তবে লটারির বিপুল অর্থ যদি অবৈধ ব্যবসার সাথে যুক্ত হয়, তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে। মধ্যমেয়াদ,
মিয়ানমার জান্তা আরো দুর্বল হলে যে কোনো ফেডারেল আলোচনায় মূল টেবিলে বসবে এবং তাদের কনফেডারেশন মডেল দাবি করবে। যদি চীন, ভারত ও বাংলাদেশ একমত হতে পারে তবে রোহিঙ্গা অধিকার রক্ষা করে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠতে পারে। আর যদি স্থিতিশীল শাসন দেখাতে পারে তবে ভারত ও বাংলাদেশ তাদের অনানুষ্ঠানিক সম্পর্ককে আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতিতে রূপান্তর করতে বাধ্য হতে পারে। দীর্ঘমেয়াদে মিয়ানমার একটি ফাঁপা খোলসে পরিণত হতে পারে, যেখানে ক্ষমতা থাকবে আধা স্বায়ত্তশাসিত রাজ্যগুলোর হাতে, যার মধ্যে এর রাখাইন হবে সবচেয়ে উন্নত ও স্থিতিশীল। কিন্তু যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না করে এবং মাদক বা অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ে তবে মিয়ানমার একটি ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, যেখানে শুধুই থাকবে যুদ্ধপ্রভু আর বিদেশি শক্তির প্রক্সি যুদ্ধ। আরাকান আর্মি ইতিহাসে এক চরম ঝুঁকিপূর্ণ দাবার চাল খেলছে। পূর্ণ স্বাধীনতা না চেয়ে কনফেডারেশনের পদ বেছে নেওয়াটা তাদের রাজনৈতিক পরিপক্কতারই প্রমাণ, কিন্তু তাদের আসল পরীক্ষা কোনো যুদ্ধক্ষেত্রে নয়, বরং ভারত, চীন, বাংলাদেশের এই ত্রিমুখী সমীকরণে। এই তিন প্রতিবেশী যদি রোহিঙ্গা ইস্যুতে এক হতে পারে তবে রাখাইন মডেলটি মিয়ানমারের অন্য জাতিগোষ্ঠীর জন্য উদাহরণ হবে, যা প্রমাণ করবে যে বিচ্ছিন্ন না হয়েও পূর্ণ অধিকার পাওয়া সম্ভব। আর যদি এই ত্রিমুখী সমীকরণ ভেঙে যায় তবে পুরো অঞ্চল এক অন্তহীন রক্তক্ষয়ী সিভিল ওয়ারে রূপ নেবে। এখন দেখার বিষয়, আরাকান আর্মি কি পারবে বাংলাদেশ ও ভারতকে আশ্বস্ত করতে যে তারা এই অঞ্চলের স্থিতিশীলতার অংশীদার, কোনো হুমকি নয়। এখন সেটি দেখবার জন্য অপেক্ষা করতে হবে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।